প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের 291 নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে শনিবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকের এপিসোডে আমি দুটো ঘটনা রাখছি। প্রথম ঘটনা পাঠিয়েছে বাঁকুড়া থেকে অভিষেক মৈত্র, আর দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে উত্তরপাড়া থেকে রূপসা ভট্টাচার্য। কোনো রকম কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 291 নম্বর এপিসোডের প্রথম ঘটনায়। হ্যালো রাজদা, আমার নাম অভিষেক মৈত্র। এই ঘটনা আমার বাবা মার থেকেই শোনা। আমার বাবা মার তখন নতুন বিয়ে হয়েছে। একদিন তারা শহর থেকে আমাদের গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন আমার কাকিমা আর তার মেয়ে, মানে আমার দিদি। বাবা গাড়ি চালাচ্ছিলেন, মা সামনেই বসেছিলেন। কিন্তু অনেকক্ষণের রাস্তা যেহেতু, কাকিমার হঠাৎ করেই বমি বমি ভাব আসে। তাই তিনি মায়ের সঙ্গে সিট বদল করে সামনে বসেন। কাকিমার এটা একটা অদ্ভুত ব্যাপার। গাড়ির পেছনে বসলেই তার গা গুলায়, কিন্তু গাড়ির সামনে বসলে সে দিব্যি ঠিক আছে। গাড়িটা ঠিকঠাকই চলছিল, চারপাশটা নির্জন, রাস্তাও মোটামুটি ফাঁকা। সময়টা তখন রাত 11টা হবে। হঠাৎই কাকিমা আতঙ্কে চিৎকার করে উঠলেন। বললেন, দাদা, তুমি ছেলেটাকে চাপা দিয়ে দিলে, তুমি ওকে মেরে ফেললে। গাড়ির ভেতরে মুহূর্তের মধ্যেই নীরবতা নেমে এলো। মা, বাবা আর দিদি চমকে গেলেন। বাবা গাড়ি থামিয়ে চারপাশ দেখলেন, তারপর ফিরে এসে বললেন, কি বলছো কি? কোথায় ছেলে? কাকে ধাক্কা দিলাম? কাকিমা কাঁদতে আরম্ভ করেছে। মা আর দিদি তাকে বোঝানোর চেষ্টা করছে, তুমি ভুল দেখেছো, এখানে কেউ নেই। কিন্তু কাকিমা যেন কিছুই শুনতে পাচ্ছিলেন না। তিনি একই কথা বারবার বলতে লাগলেন, তুমি ছেলেটাকে চাপা দিয়ে দিলে, তুমি ওকে মেরে ফেললে, তুমি চাপা দিয়ে দিলে, মেরে ফেললে। যেন তিনি মন্ত্র জপছেন। তারপর হঠাৎ তিনি সিট থেকে ঢলে মাটিতে পড়ে গেলেন। মা, দিদি আর বাবা প্রচন্ড ভয় পেয়ে যায়। তাকে কোনো রকমের সিটে বসিয়ে দ্রুত গাড়ি চালিয়ে তিনি তাড়াতাড়ি গ্রামের রাস্তায় অগ্রসর হলেন। আমাদের গ্রামের বাড়িতে পৌঁছানোর আগেই আমাদের এক আত্মীয়ের বাড়ি পড়ে, সেখানেই তিনি গাড়ি দাঁড় করালেন। সেই বাড়ির কাকা ছিলেন বেশ বলবান। তাড়াতাড়ি বাবা গাড়ি থেকে বেরিয়ে তাকে গিয়ে ডাকলেন এবং বললেন, কাকিমাকে তুলে নিয়ে ঘরে যেতে হবে। কিন্তু আশ্চর্যের বিষয়, কাকিমাকে তুলতে গিয়ে সেই বলবান কাকু আর বাবা দেখল তার শরীর অস্বাভাবিক ভারী হয়ে গেছে। 2-3 জন মিলে তুলতে গিয়েও পারলেন না। ভয় পেয়ে তারা ঠাকুমাকে ফোন করলেন। ঠাকুমা বললেন, তাড়াতাড়ি ওঝা ডাকো, ওর মধ্যে কিছু আছে। পথে কি কিছু ঘটেছিল? গ্রামে বরাবরই ওঝার চল ছিল, এটা তোমাদের সকলেরই জানা। তাই বাবা আর কাকা তড়িঘড়ি সেই রাতের বেলাতেই বেরিয়ে ওঝা বাবাজিকে ডেকে নিয়ে এলেন। ওঝা বাবাজি যখন বাড়িতে এলো, সকলে দেখল কাকিমাকে একটা লোহার খাটে শোয়ানো হয়েছিল, সেই খাট ভেঙে পড়ে গেছে। বাড়িতে সকলে আতঙ্কিত, কিন্তু ওঝা বাবাজি মনে হয় কিছু একটা বুঝতে পেরেছিলেন। তিনি কাকিমাকে দেখা মাত্রই মন্ত্র পড়া শুরু করলেন। কাকিমা ধীরে ধীরে মাটি থেকে উঠে বসল। তার হাতগুলো যেন শূন্যে উঠে যাচ্ছে। তারপর তার পা অদ্ভুতভাবে ওপর দিকে উঠে যেতে লাগলো। এই দৃশ্য দেখে বাড়ির সবাই ঠক ঠক করে কাঁপতে শুরু করেছে। মন্ত্রপাঠ শেষ হতেই আচমকা কাকিমার হাত ও পা মাটিতে ধপ করে পড়ে যায়, আর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। সেখানে উপস্থিত সকলেই কিছুই বুঝতে পারল না যে কাকিমার সাথে কি হয়েছিল। কিন্তু ওঝা বাবাজি তাদেরকে বুঝিয়ে দেন যে যে রাস্তা দিয়ে বাবা গাড়ি চালিয়ে আসছিল, সেই রাস্তাটা ছিল অভিশপ্ত। তিনি এও বলেন যে সেই দিন সকালেই নাকি ওই রাস্তাতে কোনো এক পরিবার দুর্ঘটনায় মারা যায়। তিনি বলেন যে যতদূর আমি দেখতে পাচ্ছি, সেই গাড়িতে একটা ছোট্ট ছেলে ছিল, আর এনাকে যে ভর করেছে সেটা আসলে সেই মৃত শিশুটির আত্মা। তিনি এও বলে যান, তোমরা যদি প্রমাণ চাও যে আমি ঠিক না ভুল, তাহলে আমার বলে দেওয়া ঘটনাস্থলে গিয়ে যাচাই করে দেখতে পারো।
সত্যিই পরে বাবা আর কাকা যাচাই করে দেখেছিল যে সেই দিন রাতে, যেদিন বাবা গাড়ি চালিয়ে হাইরোড দিয়ে গ্রামের বাড়িতে ফিরছিল, সেই দিন সকালে সত্যি সেই রাস্তায় একটা গাড়ির দুর্ঘটনা ঘটেছিল। আর পরিবারের সকলে ঘটনাস্থলেই মারা যান। আর সেই পরিবারের মধ্যে ছিল একটা ছোট্ট শিশু। তবে কাকিমার জ্ঞান ফিরে আসার পরেও তিনি মানতে পারছিলেন না যে বাবা কাউকে চাপা দেননি। এই ঘটনার অনেক মাস পর অবধি কাকিমা মাঝে মাঝেই কেঁদে উঠতেন। কোনো ছোট শিশুকে দেখলেই কাঁদতে শুরু করে দিতেন। আজ এত বছর হয়ে গেছে, কিন্তু আমাদের পরিবারের কেউই সেই ভয়ঙ্কর রাতের কথা ভুলতে পারেনি। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত একটা ঘটনা কিন্তু পাঠিয়েছে আমাদের অভিষেক। হাইরোডের এরকম ভৌতিক ঘটনা আমরা অনেকেই শুনেছি, কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু প্রেতপক্ষে আগে আসেনি। তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরাও যদি এরকম ঘটনা পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে pretpokho@gmail.com এ। ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে। আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9432129921। এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো। তবে ঘটনা পাঠাবার আগে একটা জিনিস দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও, কেননা কপিড কন্টেন্ট পাঠালে কপিরাইট ক্লেম আসবে। আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে। চলে যাবো আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে রূপসা ভট্টাচার্য উত্তরপাড়া থেকে। সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 291 নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায়। এই ঘটনাটি আমার মায়ের সঙ্গে ঘটেছিল, আর এত বছর পরেও তিনি সেই ঘটনা আজও ভুলতে পারেননি। আমি তখন কলেজে পড়ছি। হঠাৎ খবর পেলাম আমার কাকুর মৃত্যু হয়েছে। আমরা সবাই ওনাকে খুব ভালোবাসতাম। বিশেষ করে কাকিমার সঙ্গে তার সম্পর্ক ছিল অসম্ভব মধুর। ওনার চলে যাওয়া কাকিমাকে একেবারে ভেঙে দেয়। তিনি প্রায় পাগলের মতো আচরণ করছিলেন কাকুর মৃতদেহ দেখে। শেষকৃত্য সম্পন্ন হলো। তারপর থেকে সারা দিন তিনি কাঁদতেন। কাউকে যেন চিনতেই পারতেন না, এতটাই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। আমি তখন অন্য শহরে হোস্টেলে থাকতাম। পরীক্ষার জন্যে বাড়ি যেতে পারিনি, কিন্তু মা বাবা আর ছোট বোন সবাই কাকুর শ্রাদ্ধানুষ্ঠানে গিয়েছিল। শ্রাদ্ধানুষ্ঠানের দিনের রাতের ঘটনা এবার এখানে লিখছি। সমস্ত কাজ শেষ হয়ে যাওয়ার পর রাতের খাবার সকলে খেয়ে নিল। কাকিমাকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল, কারণ তিনি এক মুহূর্ত জেগে থাকলেই কান্নায় ভেঙে পড়ছিলেন। কাকুর বাড়ির নিচতলায় মাত্র একটা শোবার ঘর ছিল, যার সঙ্গে ছিল একটা লাগোয়া বাথরুম। বাকি সবাই দোতলায় ঘুমোতে চলে যায়। শুধু আমার মা, ঠাকুমা আর কাকিমা নিচের ঘরটায় ঘুমোতে যান। মা দরজা ভেতর থেকে বন্ধ করে দিলেন। তারপর শুতে যাওয়ার আগে তার বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়ে পড়ে। বাথরুম সারার পর মা দরজা খুলে বাথরুম থেকে বেরিয়েই দেখল পুরো ঘর অন্ধকারে ডুবে গেছে। ঘরে মা লাইট জ্বালিয়ে গিয়েছিল, কিন্তু লাইট কেউ যেন বন্ধ করে দিয়েছে। কাকিমা আর ঠাকুমা বিছানাতেই শুয়ে রয়েছে। তাহলে লাইট কে বন্ধ করলো? এটা কোনো বিদ্যুৎ বিভ্রাট ছিল না তো? কারেন্টও যায়নি, কারণ বাইরে সব লাইট ঠিকঠাকই জ্বলছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে কাকিমাও তখন গভীর ঘুমে ছিলেন। অবশ্যই ওষুধের প্রভাবে ঠাকুমাও তখন গভীর নিদ্রায়। আর তিনি তো ঠিকভাবে হাঁটতেই পারেন না। লাইট বন্ধ করার তো প্রশ্নই আসে না। তাহলে কে নেভালো আলো? মা মনে মনে যেন কেমন ভয় পেয়ে গেল, কিন্তু কাউকেই ডাকতে পারল না। মা কিছুক্ষণ অপেক্ষা করে নিজে গিয়ে লাইটটা জ্বালালো। সারা রাত ঘুম আসেনি তার। সকালে মা ঠাকুমা ও কাকিমাকে জিজ্ঞাসা করল যে তোমাদের মধ্যে কেউ কি আলো নিভিয়েছিলে? তখন কাকিমা আমার মাকে বলে, লাইটটা আমরা নয়, ও নিভিয়েছে। উনি তো সবসময় লাইট বন্ধ করেই শুতেন। সব শেষে ঘরে ঢুকতেন, আর লাইটটা বন্ধ করা ছিল তারই দায়িত্ব। এখানে কাকিমা আমার মৃত কাকুকে উদ্দেশ্য করে বলছেন সেটা সকলেই বুঝতে পারছে, কিন্তু এরকম অদ্ভুত কথা কাকিমা কেন বলছে সেটা কেউ বুঝতে পারছে না।
পরের দিন রাতের ঘটনা। সকলে যে যার মতো ঘুমিয়ে পড়েছে। সেই ঘরে লাইটটা জ্বালাই ছিল। আগের দিন রাতে মায়ের ঠিক মতো ঘুম হয়নি। সেই দিন রাতেও মা দু চোখের পাতা এক করতে পারছে না, কেননা কাকিমা যা বলেছে আজকে সকালে সেটা সে মন থেকে মুছে ফেলতে পারছে না। মায়ের মনেও যেন একটা বিশ্বাস জন্মে গেছে যে সত্যিই কাকু এসে আলোটা নিভিয়ে দেয়। আর ঠিক সেই সময় ঘরের আলোটা ঠক করে একটা আওয়াজ করে বন্ধ হয়ে যায়। আমার মা নিথর অবস্থায় বিছানায় শুয়ে থাকে, আর সে দেখতে পায় একটা কালো অবয়ব লাইটের সুইচের সামনে থেকে সরে এসে একবার বিছানার পাশে দাঁড়ালো। তারপর সে মাকে, কাকিমাকে আর ঠাকুমাকে তিনজনকেই যেন একবার করে দেখলো। তারপর সেই অবয়ব আস্তে আস্তে দেয়াল বেয়ে বেয়ে ওপরে উঠতে লাগলো। মা সমস্তটাই দেখছে তার খোলা চোখে, আর সেই অবয়বটা সেই ঘরের সিলিংয়ে পৌঁছানো মাত্রই কর্পূরের মতো যেন উধাও হয়ে যায়। সেই বাড়িতে এরপর যজ্ঞ করানো হয়, কেননা মা সমস্ত ঘটনা পরের দিন সকলকে জানিয়েছিল এবং সবাই বলে যে কাকুর অতৃপ্ত প্রেতাত্মা নাকি এই বাড়িতেই থেকে গেছে। তবে কাকিমা সেই যজ্ঞ করানোতে প্রচন্ড আপত্তি জানিয়েছিল। সে বলেছিল, ও আসছে, আসুক না, ওকে তাড়াবার জন্য এই সব যজ্ঞ করছো তো, কারুর ভালো হবে না কিন্তু। তবে অদ্ভুত ব্যাপার, যে ঘরে যজ্ঞ করানো হয়েছিল সেই ঘর বাদে পুরো বাড়িতে আজও কাকুর অস্তিত্ব টের পাওয়া যায়। কাকু যেন সেই বাড়ির সমস্ত গতিবিধি আজও লক্ষ্য করে যাচ্ছে। কারা আসছে, কারা যাচ্ছে, সব কিছু তার নজরে রয়েছে। তবে প্রমাণ, কোনো দৃশ্যমান প্রমাণ কেউ দিতে পারবে না। শুধু মা যেটা দেখেছিল সেটা ছাড়া যারা এটা অনুভব করেছে একমাত্র তাদেরই বিশ্বাস হবে। এটা আমার মায়ের সাথে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা, কোনো কল্পনা নয়, কোনো লোককথাও নয়। বিশ্বাস করা না করা পুরোটাই শ্রোতাদের ওপর ছাড়লাম। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। স্পাইন চিলিং, ক্রিপি, ভয়ের আর কি কি শব্দ প্রয়োগ করব এই ঘটনা সম্পর্কে তোমরাই বলে দাও। অদ্ভুত একটা ঘটনা রূপসা আমাদেরকে পাঠিয়েছে। রূপসা আর অভিষেক মৈত্র দুজনেই আমাদেরকে এই প্রথমবার প্রেতপক্ষে ঘটনা পাঠিয়েছে। দুজনকেই থ্যাংক ইউ জানাচ্ছি। তবে রূপসাকে বলবো, তোমার কাকার বাড়িতে গিয়ে কোনো অনুভব হয়নি, বা তুমি কাকাকে অনুভব করনি যখন তুমি কাকাদের বাড়িতে গেছো? সেই সময় যদি সেরকম কোনো এক্সপিরিয়েন্স তোমার থেকে থাকে অবশ্যই আমাকে জানিও। আর সকল শ্রোতাদের বলছি, তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে আজকে দুটো ঘটনার মধ্যে কোন ঘটনাটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো, বেশি ভয় পাওয়ালো। এই বলে আজকের এপিসোড এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল, টাটা। আজকে যে ভিডিওটা তোমাদেরকে দেখাতে চলেছি সেটা 2025-এর 20শে ফেব্রুয়ারিতে ঘটে যাওয়া একটা ঘটনা। একজন মা তার সন্তানের জন্যে একটা বেলুন কিনে এনেছে বাজার থেকে, কিন্তু সেই বেলুনটা তাদেরকে ভীষণ ভয় পাইয়ে দেয়। তারা তাদের সিসিটিভি ক্যামেরায় এমন কিছু দেখে যেটা খুবই অবিশ্বাস্য। তারা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করে যে কোনো কারণে বেলুনটি বেসমেন্টের দরজার কাছে এসে থেমে যায়। তোমরা হয়তো অবাক হচ্ছ যে বেলুন তো এরকম করতেই পারে, এতে ভয়ের কারণ কি? এটা তো স্বাভাবিক ব্যাপার, বেলুন তো এদিক ওদিক উড়ে বেড়ায়। কিন্তু সেই মা জানায় যে তার সন্তান রেচেল যখন সেই বেলুনটাকে অনুসরণ করে তখনই সেই বেলুনটা একটা অদ্ভুত গতিবিধি আরম্ভ করে, আর তা না হলে সেই বেলুনটা সর্বদা বেসমেন্টের প্রবেশপথে এসে থেমে যায়। তার ছেলে রেচেল যতবার সেই বেলুনটার পেছনে যাবে তখনই বেলুনটা কোনো না কোনো গতিবিধি দেখাবে। এখানে তোমরা বলতে পারো যে এটা কোনো দমকা হাওয়ার জন্য হচ্ছে,
বাইরে থেকে বেসমেন্টের মধ্যে হাওয়া ঢুকে অনেক সময় হাওয়া খেলতে পারে, কিন্তু সেলারের থেকে মাত্র কয়েক ফুট দূরে বারবার এই বেলুনটার থেমে যাওয়া সত্যি কি রহস্যজনক নয়? বেলুনটা বাড়ির যে কোনো অংশে থাকুক, সেই বেসমেন্ট থেকে দূরে বা কাছে, সেটা সর্বদা একটা পথ অনুসরণ করে কোনোভাবে এক জায়গায় সেই বেসমেন্টের দরজার সামনে এসে থেমে যায়। তবে ঘটনা এখানেই শেষ হলো না। একদিন রাত 9:30টার দিকে যা ঘটে সেটা এবার তোমরা দেখে নাও। Quiet. Quiet. আমরা দেখতে পেলাম বেলুনটা সিঁড়ির ওপর দিয়ে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে বেয়ে ওপরে উঠল, আর হঠাৎ করেই ওপরে পৌঁছে সেটা থেমে যায়। কোনো বেলুন কি এরকম স্বাধীনভাবে সিঁড়ি উঠে আসতে পারে? অদ্ভুত ব্যাপার, বাড়িতে থাকা কুকুরগুলো সেই বেলুনটার গতিবিধি দেখে ঘেউ ঘেউ করতে আরম্ভ করে। এতদিনে সেই পরিবারের কাছে এটা স্পষ্ট হয়ে গেছে যে এই বেলুনের মধ্যে কিছু তো একটা ব্যাপার আছে। তারা মনে করে যে এটির থেকে মুক্তি পাওয়াই হবে সব থেকে সঠিক কাজ, কিন্তু তাদের ছেলে রেচেল সেটাকে ফেলে দিতে অস্বীকার করে। সে জানায় যে এই বেলুন এমনি কয়েকদিনের মধ্যেই অকেজো হয়ে যাবে, তখন সে সেটা এমনিই ফেলে দেবে। প্রাথমিকভাবে মনে হচ্ছিল যে সব কিছু ঠিকই হয়ে যাবে, কিন্তু এরপর যা ঘটে সেটা সত্যি তাদের বোধ বুদ্ধির বাইরে। সেই দিন রেচেল বাড়িতে একাই ছিল, আর তার সাথে যেটা ঘটে এবার সেটাই তোমরা দেখে নাও। আমরা দেখতে পেলাম বেলুনটা আগের মতোই সেই সেলারের দরজার সামনে এসে থেমে গেল, আর দরজার ফ্রেমের কোণে একটা মনুষ্যাকৃতি দেখা যাচ্ছে, বা বলতে পারা যায় একটা অবয়ব। প্রথমে তোমরা ঠিকভাবে দেখতে পাবে না, কিন্তু ভিডিওটাকে ফ্রেম বাই ফ্রেম পজ করে যদি তোমরা ভালো করে দেখো, তাহলে তোমরা স্বাভাবিকভাবেই দেখতে পাবে সেই অবয়বটির একটা কপাল আর একজোড়া চোখ রয়েছে। এই ভিডিও রেচেলের মা ও বাবাকে প্রচণ্ড অস্বস্তিতে ফেলে দেয়। তবে এটা তারা বুঝতে পেরেছিল যে সেই বেসমেন্টে অবশ্যই কেউ ছিল। সেটা কোনো অতৃপ্ত প্রেতাত্মা নাকি অন্য কিছু, সেই রহস্য এখনো উদ্ঘাটন হয়নি। যদি এই ভিডিওর কোনো সেকেন্ড পার্ট আমি পাই তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তবে রেচেলের বাবা মা সেই বেসমেন্টের দরজা এখন তালা বন্ধ করে রেখেছে। যদি কোনো আপডেট এই ভিডিওর সম্বন্ধে আমার কাছে আসে তাহলে আমি অবশ্যই এই চ্যানেলে তোমাদেরকে দেখাবো।